সেই দপ্তরের নাম হলো নাগপুর। আরএসএস থেকে পরিচালিত, একটার নাম জোড়াফুল আর একটার নাম পদ্মফুল। দুটো দল আলাদা কিছু নয়। আমরা বলেছিলাম দুটা মিলে বিজেপুর, আমাদেরকে বলেছিল তোমরা বিজেপির বিটিম, বিজেপির দালাল। আমরা দিনের পর দিন এই কথা শুনে শুনে এসেছিলাম, কিন্তু বাংলার মানুষ আজকে হারে হারে টের পাচ্ছে কারা বিজেপির দালাল, কারা বিজেপির বিটিম। 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, তারপর থেকে 2011 ক্ষমতা পাওয়ার আগে পর্যন্ত এই তৃণমূলের নেত্রী তিনবার বিজেপির সঙ্গে সংসার করেছে, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে। আর আইএসএফ এর চেয়ারম্যান তাকে বলে বিজেপির বিটিম। বিশ্বজিৎ মাইতি তাকে বলে বিজেপির দালাল। লক্ষ্মীকান্ত হাসদা নাকি বিজেপির হয়ে কাজ করছে, কিন্তু আমাদের নেতাদেরকে কখনো দেখবেন না বিজেপির সঙ্গে বসে মিটিং করছে, দিদিমণির কাছে বসে চা খাচ্ছে। আমাদের সঙ্গে বিজেপির কোনো আদা দেখতে পাবেন না। কিন্তু উল্টো দিকে যেই বিজেপিকে ফুলে ফলে বড়ে করে পরিণত করেছে, সেই বিজেপিকে আজকে পরিচালিত করছে শুভেন্দু অধিকারী। আপনারা জানেন এই শুভেন্দু অধিকারীকে আজকে শুভেন্দু অধিকারী করেছে মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া। আপনারা জানেন আজকে রাত দিন সে তৃণমূলের মুন্ডুপাত করে, আজকে রাত দিন সংখ্যালঘুদেরকে বাংলাদেশি জিহাদি নানা রকম তকমা লাগায়, কিন্তু সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন রকমের মামলা হয় না, হামলা হয় না, গ্রেফতার হয় না। কিন্তু যখন বাংলার মানুষের আওয়াজ কথা বলে, বাংলার জনগণের জন্য কথা বলে, বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত মানুষের কথা বলে, শিক্ষিত বেকার যুবদের জন্য কথা বলে, তখন প্রিয় ভাইজানকে বারবার গ্রেফতার করা হয়। আমাদের আর বুঝতে অসুবিধা নেই, প্রিয় ভাইজান তার এমএলএ কোটার ল্যান্ডের টাকা সঠিকভাবে বরাদ্দ করার জন্য যখন নবান্নে যান, যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের অভিভাবিকা, তার সঙ্গে আমি কথা বলবো, আমার এমপি ল্যান্ডের টাকা আমাকে বুঝিয়ে দেওয়া হোক, ভাঙড়ের উন্নয়ন যেন আমি করতে পারি। রাজ্যের সিএম সেদিন সময় পাননি নওশাদ সাহেবের সঙ্গে দেখা করার, ভাইজানের সঙ্গে দেখা করার। কিন্তু যেই শুভেন্দু অধিকারী রাত দিন তৃণমূলের মুন্ডুপাত করে, তাকে বলছে একবার আসিস, এসে একটু চা পান করে যাস। আর আমাদের বুঝতে অসুবিধা নেই। ওদিকে আপনি জানেন প্রত্যেকটা তৃণমূলের নেতা আস্তে আস্তে করে বড় হয়ে হয়ে চোর হয়েছে। চোর হওয়ার পর যখন ডাকাত, তখন সেই তৃণমূলের নেতাগুলোকে বিজেপিতে সাপ্লাই করে আজকে 2021 নির্বাচনে ৭৭টা এমএলএ উপহার তৃণমূল ইচ্ছা করে বিজেপিকে দিয়েছে। এই বাইনারি পলিটিক্স আমরা বুঝতে পেরেছি। তৃণমূলের টার্গেট হলো এই বাংলায় তৃণমূল থাকবে, এই বাংলায় বিজেপি থাকবে, তার বাইরে অন্য কোন রাজনৈতিক শক্তিকে মাথা চাড়া দিতে দেওয়া যাবে না। আজকে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা, এই বাংলা ভ্রাতৃত্বের বাংলা, এই বাংলা দাদাবীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির বাংলা, পাঁচ হুজুরের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, রামকৃষ্ণের বাংলা, মা শারদার বাংলা, হাজী মোহাম্মদ মহসিনের বাংলা। আমরা ছোট থেকে আবহমান কাল থেকে আমাদের পিতা, দাদু, তার দাদু, তার বাবা, আমরা দেখেছি হিন্দু মুসলমান কাঁধে কাঁধ দিয়ে বসবাস করে, একের বিপদে অন্যজন ঝাঁপিয়ে পড়ে, একজনের বিবাহ অন্নপ্রাশনে আর একজন গিয়ে শামিল হতে পারে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই বাংলায় যারা সাম্প্রদায়িক বিশ্বাস তৈরি করেছে, সেই তৃণমূল কংগ্রেস আর সেই বিজেপির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে। আপনাদেরকে আহ্বান করব, এই বাইনারি পলিটিক্সের বিরুদ্ধে গিয়ে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখবেন। ধর্ম নিরপেক্ষ এই ভারতবর্ষকে কখনোই ধর্মের নামে বিভাজিত হতে দেবেন না। সেই লড়াইয়ের নেতৃত্ব আমাদের রাজ্য নেতৃত্ব ভাইজানেরা দিচ্ছেন, তাদের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। একথা বলে আপনাদের থেকে বিদায় নেব। আগামী 21শে জানুয়ারি বুধবার, সেদিন আপনারা উপস্থিত হবেন। আমাদের এজেন্ডার মধ্যে যেমন ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল করার দাবি আমরা রেখেছি, একইভাবে আমরা বারবার বলেছি আজকে তাদের লক্ষ্য শুধুমাত্র ওয়াকফ সম্পত্তির উপরে নয়, আগামী দিনে ওয়াকফ সম্পত্তি দখল করার পরে তারা দেবত্ব সম্পত্তির দিকেও নজর দেবে। তাই আমরা বলেছি আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা, দাদারা, কাকারা, জেঠারা, আপনারাও এগিয়ে আসুন। এই কর্পোরেট, এই মোদি এবং দিদির এই পুঁজিবাদী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে।
জরুরি ঘোষণা, একজনের একটি ব্যাগ হারিয়ে গিয়েছে। ব্যাগটা যদি কেউ পেয়ে থাকেন, খুব জরুরি ব্যাগ, এখানে আমাদের টেবিলে দিয়ে যাবেন, প্রাপককে আমরা দিয়ে দেবো। আমাদের যেমন ওয়াকফ সম্পত্তি বাঁচানোর লড়াই, ঠিক একইভাবে দেবত্ব সম্পত্তি, এদের লক্ষ্য হলো আগামী দিনে এই দেবত্ব সম্পত্তিগুলোকে দখল করে, ওয়াকফের সম্পত্তিগুলো দখল করে এরা কর্পোরেট সংস্থার হাতে তুলে দেবে। আপনাদেরকে বলবো, এই যে লড়াই, এই লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আপনারা জানেন আমাদের দাবিগুলোর মধ্যে, মহা অধিকার সমাবেশের মধ্যে আমাদেরকে 2021 সালে প্রিয় শ্রদ্ধেয় বড় ভাইজান শিখিয়েছিলেন, ভিক্ষা নয় অধিকার চাই। এই আওয়াজ এর আগে স্লোগান কেউ দেয়নি। আমাদেরকে তিনি বলেছিলেন, এই যে রাজ্য সরকার একটার পর একটা প্রকল্পের নামে মানুষকে লাইনে দাঁড়িয়ে ভিক্ষা বৃত্তি চালু করেছে, এই ভিক্ষা শুধু দিলে হবে না। আমরা বলেছি সংবিধান প্রদত্ত যে অধিকার, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তিনি আমাদেরকে সংবিধানে মাথার উপরে ছাদের যে অধিকার দিয়েছে, আমাদেরকে খাদ্যের অধিকার দিয়েছে, আমাদেরকে বাসস্থানের অধিকার দিয়েছে, আমাদেরকে কর্মের অধিকার দিয়েছে, আমাদেরকে আপনার শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র সমস্ত কিছুর যে অধিকার আমাদের রাজ্য, আমাদের সংবিধান দিয়েছে, সেই অধিকার মোতাবেক আমাদেরকে অধিকার পাইয়ে দিতে হবে। আমরা বলেছি আগামীর 21-এর 22-26-এর নির্বাচনে আপনারা জানেন আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে যে জল, জঙ্গল, জমি, সেই অধিকার যে রয়েছে, সেই অধিকার পুনর্বহাল 2006-এর যে নিয়ম, সেটা পুনর্বহালের জন্য আপনারা জানেন মাদ্রাসা সার্ভিস কমিশন, এমএসসি এবং এসএসসি স্কুল সার্ভিস কমিশন দীর্ঘদিন ধরে তারা নিয়োগকে বন্ধ রেখেছে। যদিও নিয়োগ হচ্ছে, সেখানে দুর্নীতি করে এমন অব্যবস্থা তৈরি করে দিচ্ছে, শিক্ষিত ছেলেরা মাস্টার্স করেছে, বিএড করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু চাকরি পাচ্ছে না। আজকে দেখবেন কত বাবা জমি বিক্রি করে ছেলেকে বিএড করিয়েছে, কোন রকমের মেহনত করে চায়ের দোকান চালিয়ে, ছোট ব্যবসা চালিয়ে তার মেয়েকে, ছেলেকে শিক্ষিত করছে। যদি একটা সরকারি চাকরি হয়, একটা মোটা অঙ্কের বেতন পেলে আমার সংসারের একটু সুহাল ফিরে আসবে। কিন্তু এই অপদার্থ রাজ্য সরকার প্রতি বছর এসএসসি, এমএসসি করতে ব্যর্থ হাজার হাজার শিক্ষিত বেকার ছেলে মেয়েরা তারা পথে বসে বসে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু আপনারা জানেন এরা এত বড় ক্ষমতাবান সরকার, 2021 সালের নির্বাচনের সময় দিদিমণি বলেছিলেন ডবল ডবল কি হবে, চাকরি হবে। এখন বলছে ডবল ডবল চাকরি দিতে পারবো না, চপ আর পেঁয়াজি বিক্রি করে খা, ঝালমুড়ি বিক্রি করে খা। ভোট চাইতে এলে আপনারা ওদের হাতে ঠোঙা ধরিয়ে দেবেন। আর বাড়িতে যদি ঝোড়া থাকে, বাড়িতে যদি সাইকেল থাকে, এগুলো ধরিয়ে দিয়ে 500 টাকা হাতে দিয়ে বলবেন ওই তৃণমূলের নেতাদেরকে, তোরা বড় ভাজা বিক্রি করে, চপ বেগুনি বিক্রি করে সংসার চালা, তোদেরকে আর রাজনীতি করতে হবে না। সিঙ্গুর থেকে টাটা কারখানাকে তাড়িয়েছে এই অপদার্থ রাজ্য সরকার। আজকে যদি টাটা কারখানা থাকতো, হাজার হাজার শ্রমিক সেখানে কাজ পেত, হাজার হাজার শিক্ষিত যুবকেরা কাজ পেত, ওই সারাউন্ডিং এলাকা, সিঙ্গুর এলাকা, তার সাথে এই গোটা হুগলি জেলা ডেভেলপ হতো। কিন্তু এই সরকার করতে দেয়নি। আপনারা জানেন এই তৃণমূল কংগ্রেসের আমলে ছাত্র পেটানো হচ্ছে, তারা ছাত্রদের অধিকারের কথা বলে, তাদের ছাত্র পরিষদ রয়েছে, কিন্তু তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে, কিন্তু তারা আপনারা দেখেছেন ক্যাম্পাসে ক্যাম্পাসে যেমন করেছে, একইভাবে আপনার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে তারা তারা কি করছে, রক্তের হোলি খেলা খেলছে। যারা এখন আমি কি করব, তারা সেখানে চুপ করে বসো। আপনারা জানেন তাদেরকে আমরা সেখানে দেখেছি যে ক্যাম্পাসগুলো কিভাবে অরাজকতা। কদিন আগে আমার আরামবাগের একটা কলেজে, সেখানে সাংবাদিক বন্ধুরা ছাত্রদের সঙ্গে আপনার প্রিন্সিপালের কোনো ঝামেলা, সেই ঝামেলাকে কভার করতে গিয়ে আপনারা দেখেছেন সেখানে সাংবাদিক বন্ধুদেরকে এই টিএমসিপি, তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা তারা মারধর করে, রক্তাক্ত করে, তাদেরকে আরামবাগ হসপিটালে গিয়ে ভর্তি করা হয়। একমাত্র রাজনৈতিক দল, সেদিন আমরা তৃণমূলকে খুঁজে পাইনি রাজপথে, বিজেপিকে খুঁজে পাইনি, অন্য কোনো XYZ রাজনৈতিক দল রাস্তায় নামেনি। কিন্তু এই ফুরফুরা শরীফের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, আব্বাস সিদ্দিকী ভাইজানের তৈরি রাজনৈতিক দল, চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, লক্ষ্মীকান্ত হাসদার আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল এই আইএসএফ এবং তাদের কর্মী সমর্থককে নিয়ে সেদিন আমরা আরামবাগের মেন রোডকে অবরোধ করে আমরা বলেছিলাম অবিলম্বে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদিকে গ্রেফতার করতে হবে।
তিনজন ছাত্র পরিষদের নেতাকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়েছে। তাই আমরা বলেছি ক্যাম্পাসগুলো দুর্নীতি মুক্ত, ক্যাম্পাসগুলো হিংসা মুক্ত, ক্যাম্পাসগুলোতে যেভাবে খুন এবং রক্তের হোলি খেলা হচ্ছে এগুলো বন্ধ করতে হবে, প্রতি বছর নিয়োগ দিতে হবে। আপনারা জানেন স্বাস্থ্য ব্যবস্থার কথা না বললেই নয়, আজকে গোটা পশ্চিম বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনারা আরামবাগ মেডিকেল কলেজের কথা প্রতিটা মিটিং এ আমি বলি, আমার সেখানে বাড়ি, সেখানে ছোট্ট বাচ্চাকে রদবদল করে দেওয়া হয়েছিল। তারকেশ্বরের মা ডেলিভারি হতে গিয়েছে, আরামবাগ মেডিকেল কলেজে বাচ্চার নর্মাল জন্ম দিয়েছে। জন্ম দেওয়ার পর 1.5 দিন সেখানে আপনার কাছের ঘরে রাখার পর পরের দিনে মা শুনছে আপনার ছেলে আর জীবিত নেই। মা বললেন আমার মৃত ছেলেকে তাহলে দিয়ে দিন। বললো আপনার ছেলে তো নেই, কবর দিয়ে দেওয়া হয়েছে। আজকাল হসপিটাল কবর দেওয়ার ব্যবস্থাও করছে। তিনি খোঁজ করলেন, বললেন আপনার পরিবারের হাতে দিয়েছিলাম, কিন্তু দেখা গেল যার বাচ্চা, যেই পরিবারের বাচ্চা, তাদেরকে না দিয়ে অন্য পরিবারকে দিয়ে কবরস্থ করে দেওয়া হয়েছে। 2 দিন কেটে গিয়েছে, পুলিশ কোনো ভূমিকা নেয়নি। এই আইএসএফ এর কাছে যখন খবর এসেছে, সেখানে বিজেপি পৌঁছায়নি, সেখানে তৃণমূল পৌঁছায়নি, সেখানে আইএসএফ পৌঁছে আরামবাগের আইসিকে আমরা বাধ্য করেছিলাম আপনি কেন এফআইআর নেবেন না, অবিলম্বে এফআইআর নিতে হবে এবং ওই বাচ্চার দেহকে কবর থেকে তুলে তার ডিএনএ পরীক্ষা করে পোস্টমর্টেম করে আপনাকে বলতে হবে এই বাচ্চাটি কার। আপনারা জানেন আমাদের দাবি মতো সেই দিনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে 1.5 দিনের বাচ্চাকে তুলে তার ডিএনএ স্যাম্পল গ্রহণ করে গত কয়েকদিন আগে তার মায়ের হাতে ফিরিয়ে দিয়েছে। বলার বক্তব্য, আজকের এই স্বাস্থ্য ব্যবস্থা আরামবাগ সুপার হসপিটাল থেকে আরামবাগ মেডিকেল কলেজে রূপান্তরিত হয়েছে। সেই হসপিটালে আপনারা দেখেছেন শিশু বদল হয়ে যায়, গা শিউড়ে ওঠার মতো ঘটনা। আপনারা জানেন মাত্র 1.5 দিন একটা বাচ্চা মায়ের পেটে 10 মাস 10 দিন বড় হলো। বড় হওয়ার পরে মা এত কষ্ট করে বাচ্চার জন্ম দিলেন। জন্ম দেওয়ার 1.5 দিন পর, 2 দিন পর বাচ্চা মারা গেল, তাকে কবর দেওয়া হলো। সেই বাচ্চা 1.5 দিন কবরে থাকলো, আবার কবর থেকে তোলা হলো। কবর থেকে তোলার পর 1 মাস 11 দিন ওই বাচ্চাকে আপনার মর্গের মধ্যে রেখে দেওয়া হলো, পোস্টমর্টেম করে ময়না তদন্ত করে। তারপর 1 মাস 11 দিন পর ডিএনএ টেস্ট রিপোর্ট দিয়ে বাচ্চাকে কবরস্থ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন এই অবস্থা মেডিকেল কলেজের। আজকে ভ্রাম্যমাণ হাসপাতাল দিয়েছে, দেখলাম হাসি পাই। সকালবেলা আমার এলাকায় দেখছি খুব জোরে সাইরেন বাজছে, ব্যস্ত বাজার, এরকম ঘিঞ্জি বাজার, সেখান দিয়ে মানুষ হতবাক, কি এমন আসছে রে বাবা। দেখছে ভ্রাম্যমাণ একটা স্বাস্থ্য ব্যবস্থার বড় একটা বাস আসছে। কিছুক্ষণ গেল, লোক দেখালো, আবার কিছুক্ষণ পর ফিরে এলো। রাস্তায় রাস্তায় বাস ঘোরাচ্ছে। দিদিমণি বোঝাতে চাইছেন আমি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করছি, কিন্তু আপনারা জানেন আমাদের যে খানাকুল রয়েছে, একটা 1946 সালের একটা হসপিটাল, কয়েক বিঘা জায়গা নিয়ে সেই হসপিটাল সাবল সিংহপুর এলাকাতে। সেই হসপিটালে শুধুমাত্র একজন ডাক্তার বসে, আউটডোর ব্যবস্থা রয়েছে তাদেরকে চিকিৎসার জন্য 30 কিলোমিটার 35 কিলোমিটার দূর আরামবাগ মেডিকেল কলেজ, না হলে এইদিকে আপনার হাওড়ার আমতাতে আশ্রয় গ্রহণ করতে হয়। এই হচ্ছে বর্তমান রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা। যেমন সরকারের অবস্থা তেমন স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা। পুলিশ প্রশাসনের কথা নাই বললাম, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের দাদারা, কাকারা, জেঠারা, ভাইয়েরা যখন চাঁদা তোলে আমাদের দেখে লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। এই পোশাক তো গর্বের পোশাক, এই পোশাক তো আইনের রক্ষকের পোশাক, এই পোশাক তো যারা মানুষ বিপদে পড়বে তাদের পাশে দাঁড়ানোর পোশাক। কিন্তু এই পোশাক কুর্তি পরে জনগণের ট্যাক্সের টাকায় তারা যখন ওই রাস্তায় দাঁড়িয়ে পয়সা তোলে দেখে এত খারাপ লাগে যে কোন বাংলায় আমরা বসবাস করছি, কোন স্বাধীন রাষ্ট্রের আমরা বাসিন্দা। আপনাদেরকে বলবো মানুষের সেবক হিসেবে কাজ করুন। আর এই কথা বলে শেষ করব, এই কেন্দ্র এবং রাজ্য সরকার তারা দুজনা মিলে গোটা বাংলা এবং গোটা দেশের রাজনীতির যেভাবে উত্তাল পরিস্থিতি করছে তার বিরুদ্ধে আপনাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। আপনারা জানেন SIR এর নামে যেভাবে পশ্চিম বাংলার মানুষকে হয়রানি করছে, এর বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে। আমরা বলেছিলাম সুষ্ঠুভাবে SIR হোক, আমাদের দলের চেয়ারম্যান নেতৃত্বরা বলেছিলেন তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না, কিন্তু আমরা দেখলাম সুষ্ঠুভাবে SIR হলো। আমরা সহযোগিতা করলাম, মানুষের দুয়ারে দুয়ারে গেলাম, পাশে দাঁড়ালাম। সব কিছু কমপ্লিট হওয়ার পরে ফসলা তালিকায় নাম এলো। এখন নতুন করে পাহাড়ি পলিটিক্স তৈরি করার জন্য দিদি আর মোদি নতুন নাটক শুরু করেছে। কারণ তারা দেখলো যদি SIR এর নামে সংখ্যালঘুদেরকে ভয় না দেখাতে
ঠেকাতে পারি তাহলে মুসলমানরা সংখ্যালঘুরা ভয় না খেলে তৃণমূলের ভোট আসবে না। আর বিজেপিও চাইলো যদি সংখ্যালঘুদেরকে ভয় দেখানোর নাম না করি তাহলে সংখ্যাগুরু সম্প্রদায় বিজেপিকে ভোট দেবে না। তাই তারা আবারও বাইনারি পলিটিক্সের খেলায় নামলো। এই বাংলায় যদি তৃণমূল আর বিজেপির বাইরে অন্য কোনো রাজনৈতিক শক্তি যেন শক্তিশালী না হয়ে ওঠে। আপনাদেরকে বলবো এই এসআইআর এর বিরুদ্ধে এখনো পর্যন্ত আপনারা জানেন আমরা কাউকে নির্বাচন দপ্তরে গিয়েছে বলে আমি অন্তত জানি না, কিন্তু একমাত্র আইএসএফ মানুষের বিধায়ক, জনগণের বিধায়ক, ভাঙড়ের বিধায়ক, তিনি আজকে মানুষের আওয়াজ তুলে এসআইআর নিয়ে নাগরিক হয়রানির বন্ধের দাবিতে আজকে তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন। আমরা প্রশ্ন করতে চাই এই রাজ্য সরকার যারা বলেছিল এসআইআর হবে না সেই দিদিমণি আজকে কোথায়? তাদের এমএলএরা কোথায়? তাদের এমপিরা কোথায়? আমরা তাদেরকে নির্বাচন দপ্তরে দেখতে পাচ্ছি না। বলছে আমরা বলেছিলাম, দিদিমণি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। এখন প্রশ্ন হলো এসআইআর হয়েছে, দিদিমণি আছে না নেই? দিদিমণি নেই। ওনার আত্মার শান্তি কামনা করবেন আপনারা, দীর্ঘায়ু কামনা করি। উনি বলেছিলেন না বেঁচে থাকতে এসআইআর হতে দেব না? মালাতে ফুলচন্দন দেবেন নাকি? না, সে কথা বলবো না। উনি দীর্ঘজীবী হন এবং 2026-এর নির্বাচন এই তৃণমূলের ভরাডুবি, এই তৃণমূলের দুর্নীতি সীমাহীন, কয়লা চুরি, চাল চুরি, ত্রিপল চুরি, আমফানের টাকা চুরি, এই পঞ্চায়েত 2023-এর নির্বাচনে এই ফুরপুরা শরীফের অঞ্চল থেকে তৃণমূল কি চুরি করেছিল? ভোট চুরি করেছিল না? কিন্তু আইএসএফের লড়াই গোটা বাংলা দেখেছে। ফুরফুরার অঞ্চলের যারা নেতৃত্ব তারা কিভাবে তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করে পঞ্চায়েতকে ছিনিয়ে নিতে হয় দেখিয়েছিল। কিন্তু তৃণমূল পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তারা আজকে পঞ্চায়েত চালাচ্ছে। এটা বেশি দিন হবে না। 26-এর পর 28-এর পঞ্চায়েত কারা চালাবে? 28-এর পরে ফুরফুরার পঞ্চায়েত আইএসএফ চালাবে, তার প্রস্তুতি নিন। জনগণকে বলবো সীমাহীন দুর্নীতি। আপনি বাথরুমের টাকার অ্যালটমেন্ট হয়েছে, সেখানেও বলছে 200 দিবি না, সংসারটা চলবে কি করে? এত ভিখারি তৃণমূলের নেতারা। আবাস যোজনার টাকা মানুষটা তিরপল খাটিয়ে টিন লাগিয়ে বাড়িতে বসবাস করে, শীতের সময় হু করে বাতাস ঢুকছে, গরমের সময় উষ্ণতায় থাকতে পারে না, 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওর বাড়ি এসেছে, ও বলছে যদি 10,000 না দিস তোর বাড়ির আমি নাম কেটে দেব। বুঝতে পেরেছেন? এই তো অবস্থা। বাথরুমের টাকা খাচ্ছে, আবাস যোজনার টাকা মেরে খাচ্ছে, আর কি খায়? বার্ধক্য ভাতা মেরে খায়। আর স্বামী বেঁচে আছে, স্ত্রীকে বিধবা ভাতার কার্ড করে দিচ্ছে। মানে এত দোকান কাটা নির্লজ্জ কোন রাজনৈতিক দল হয় আমাদের অন্তত জানা নেই। আমি একথা বারবার বলি যে এদের জানতে হবে আমাদের তো পাকস্থলী মাছ, মাংস, ডিম, খাদ্য জাতীয় জিনিসগুলোকে হজম করে, কিন্তু এগুলো আমাদেরকে আল্লাহ প্রদত্ত গড গিফটেড পেয়েছে একটা পাকস্থলী। তৃণমূলকে কে একটা এক্সট্রা পাকস্থলী দিল যে তারা কয়লাকে হজম করে, তারা বালিকে হজম করে, তারা ইট খায়, গরিবের টাকা খায়, ব্যালট পেপার পর্যন্ত চিবিয়ে খায়। আমরা অনেক প্রশ্ন করে উত্তর এটাই পেয়েছি যে আমাদের সবার শরীরে একটা করে গড গিফটেড আল্লাহ প্রদত্ত, ঈশ্বর প্রদত্ত একটা পাকস্থলী রয়েছে। আর তৃণমূলকে একটা এক্সট্রা পাকস্থলী দেওয়া হয়েছে। কালীঘাট প্রাইভেট লিমিটেড কোম্পানি কালীঘাট থেকে একটা এক্সট্রা পাকস্থলী দিয়েছে, তাই তারা চুরির মাল সব খেয়ে নেয়। দিদিমণি তিনি বলছেন আমার সাদা শাড়িতে কোনো দাগ নেই। ও বাবা, হাওয়াই চটি পরে ঘুরে বেড়ায়, তাই তো নাকি? উনি স্বচ্ছতার প্রতীক। আর তার ছোট ছোট ভাইয়েরা, তার ছোট ছোট নেতারা, তারা দেখবেন সাইকেল চালাতে চালাতে স্করপিওতে উঠে পড়েছে। বাড়িতে থাকতে পেত না, 4 তলা বিল্ডিং 10 তলা 8 তলা করেছে। ল্যান্ডগুলো দেখবেন এই ফুলপুরার রাস্তার সংলগ্ন এলাকা। আপনি জুতোর দোকান চালিয়েছেন, চায়ের দোকান চালিয়েছেন, কিনতে পাচ্ছেন না। চোখের সামনে তৃণমূলের যেই ছেলেটা বিড়ি চেয়ে খেত, ও দেখছেন 5 বছর মেম্বার হওয়ার পরে আপনার সামনে কয়েক কোটি টাকার সম্পত্তিটা কিনছে। হচ্ছে না? হয় না? আপনার এলাকায় এলাকায় গিয়ে দেখবেন তৃণমূলের চোরেদের এই দুর্নীতি বন্ধ করতে হবে। আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বলেছি এই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে কেন বাংলার মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগবে? কেন আমার বাড়ির মা বোন রাত্রেবেলা কর্মে যেতে পারবে না? কেন আমার বাড়ির বোনটা যদি প্রেগন্যান্সি হয়, শরীরের অসুস্থতা হয়, সে কেন রাত্রিবেলা আপনার হসপিটালে যেতে পারবে না? কেন নার্সিংহোমে যেতে পারবে না? দিদিমণি বাড়িতে থাকার নিদান দিচ্ছে। এই
মহিলা দিদিমণির মুখে মানায় না, একজন মহিলা মুখ্যমন্ত্রীর মুখে। আপনারা জানেন ধর্ষণের রেট ফিক্সড করে দেয় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে। আপনারা ভাবতে পেরেছেন আপনার যেখানে ধর্ষণ হয় তিনি বলেন এটা ছোট ঘটনা। কি ঘটনা? চিন্তা করতে পেরেছেন? মানসিকতার সুস্থতা কামনা করি, ওনার শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা কামনা করি। তিনি বলছেন যে ধর্ষণের মতো ঘটনা এটা নাকি ছোট ঘটনা, লঘু ঘটনা। তাই আপনাদেরকে বলবো ধর্ষণের রেট ফিক্স করে দিচ্ছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে নারী নিরাপত্তার দাবিতে আপনারা জানেন আমাদের দিদি তিলোত্তমা তাকে ওই আর্জিকরের মতো জায়গাতে খুন করে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো। তার বিচার আমরা আজও পেলাম না। আইএসএফ এর ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট, সেই স্টুডেন্ট ফ্রন্টের প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধেয় দাদা, তিনি আমাদের মাঝে আর নেই। সেই আনিস খান যাকে শহীদ করে দেওয়া হয়েছে, মৃত্যুর কদিন আগেও ফুরফুরাতে আমাদের অফিসে একটি মিটিং ছিল, আনিস দা সেই মিটিংও যোগদান করেছিল। তার কয়েকদিন পরে সেই মাসের চলতি মাসে আমরা আনিস দাকে হারিয়েছি। আজকে সেই আনিস খান তার বিচার পেল না, তার বাবা তার পরিবার এখনো বিচার পেল না। আমরা বলেছি আনিস খানের বিচার পাইয়ে দিতে হবে। সেই আনিস খানের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট এখনো পর্যন্ত স্বমহিমায় গোটা পশ্চিম বাংলার বিভিন্ন কলেজে বিভিন্ন স্কুলে মাদ্রাসায় আপনাদের ছাত্র সংগঠন তৈরি হয়েছে। ছাত্র ভাইদেরকে বলবো আনিস খানের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যান। আর তামান্নার কথা, ছোট্ট তামান্না কালীগঞ্জ নদিয়ার উপনির্বাচন, সেখানের উপনির্বাচনে আপনারা দেখেছেন তামান্নাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি জয়ী হওয়ার পরে তারা এতই আনন্দে উদ্বেলিত হয়েছে যে সিপিএম করার কারণে তামান্নার পরিবার সিপিএম করতো বলে তার বাড়িতে বোম মারলো এই তৃণমূলের দুষ্কৃতীরা, গুন্ডা বাহিনীরা। ছোট্ট ফুটফুটে তামান্না, মাত্র 10 বছর বয়স, তার মা কান্নায় ভেঙে পড়ে মিডিয়ার সামনে বলেছে আমি অনেক আরাধনা তপস্যা আল্লাহর কাছে দোয়া করার পরে প্রার্থনা করার পরে আমার এই ছোট্ট তামান্নাকে পেয়েছিলাম। একমাত্র সন্তানকে তার কি এমন দোষ ছিল আমার কোল থেকে কেড়ে নিল। তাই আপনাদেরকে বলবো এই তামান্না রাজনীতির র বোঝে না, রাজনীতির ABCDXY এর কিচ্ছু বোঝে না। এই তামান্নার দোষ একটাই, তার বাবা কাকা জেঠা মামা পরিবারের অন্যান্য সদস্যরা ভিন্ন রাজনৈতিক মত পোষণ করত, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হওয়ার কারণে তামান্নার বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা বোম মারলো। ছোট্ট তামান্না বোমের আঘাতে পৃথিবী থেকে বিদায় নিল। আমরা বলেছি এই তামান্নার অবিলম্বে বিচার দিতে হবে। আপনারা জানেন এই পশ্চিম বাংলার বীরভূম জেলাতে বকটুই গণহত্যা, সেই আওয়াজ আমরা তুলেছি, কিন্তু রাজ্যের দিদিমণি কোনো বিচার করে দিচ্ছেন না, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তাই আমরা আহ্বান করব আগামী দিনে আপনাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। এসআইআর নিয়ে হয়রানি বন্ধের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচন দপ্তর বলছে যে তোমার বাবার 6টা সন্তান কেন, এতগুলো কি করে হলো? আরে মোদিজিকে তো প্রশ্ন করো, মোদিজিকে প্রশ্ন করো। আমি জানি সেদিনে এতে গুগলে গিয়ে সার্চ করে দেখলাম যে মোদিজি এত এসআইআর নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। আমার খুব জানতে ইচ্ছে হলো আমাদের দেশের প্রধানমন্ত্রীরা ক ভাই বোন। আমাকে গুগল দেখালো প্রধানমন্ত্রীরা 5 ভাই আর 1 বোন, প্রধানমন্ত্রী তাদের মধ্যে তৃতীয় সন্তান। তাহলে নির্বাচন কমিশন ইসিআই তাহলে কি আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে হিয়ারিং এ ডাকবে, তাকে নোটিশ দেবে? এই ধরনের অশ্লীল প্রশ্ন করার অধিকার নির্বাচন কমিশনকে কে দিয়েছে? যে বাপের 6টা সন্তান কেন, বাপের 8টা সন্তান কেন, তাকে প্রশ্ন করা হবে। আপনারা জানেন এই নির্বাচন কমিশন বলেছিল 2002-এ যদি আপনার নাম থাকে আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনার না থাকলে আপনার বাবার যদি 2002-এ নাম থাকে তাহলে আপনারও কোনো চিন্তার কারণ নেই। আজকে বলছে কাগজ নিয়ে এসো। মাধ্যমিকের অ্যাডমিট দেখাচ্ছিলাম কদিন আগে, আমাদেরকে ডাক করার পরে আবার গতকাল থেকে ঘোষণা করে দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিটটাও নাকি কাজে লাগবে না। ফেসবুকে কেউ ট্রোল করে মোদিজিকে নিয়ে লিখেছে তাহলে কোভিডের সময় যে সার্টিফিকেটটা দিয়েছিলেন ওটাতে তো আপনার ছবি লাগানো আছে, ওটা কি ইসিআই কে দেবো? তাই না? আর কি কি চাইবে? কদিন পরে না বলে ম্যারেজ সার্টিফিকেটও দিতে হবে, তখন তো ব্যাচেলার যারা তারা তো বিপদে পড়ে যাবে। তো আপনাদেরকে বলবো এই নির্বাচন কমিশনের এই যে ছেলে খেলা, এই যে খামখেয়ালিপনা, বিয়ের